আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস। আজকে আছি বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন নিয়ে। প্রথমেই আমি বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো। এটা হলো এইচডি হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক পরিচালিত সম্পূর্ণ ডিএইচএমএস কোর্সের সিলেবাস ভিত্তিক প্রতি বর্ষের টিউশন ক্লাস। আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের আলাদা আলাদা ক্লাস হয় এবং এটা অনলাইনে পড়ানো হয়। আপনারা জানেন যে হোমিওপ্যাথির অনেক বিষয়ের উপরেই ভালো ভালো লেকচার এখন ইউটিউবে পাওয়া যায়। অনেক গুণী শিক্ষকরা আছেন যারা পড়ান হোমিওপ্যাথির স্বার্থে, কিন্তু কোর্সের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক যে পড়ানো, এটা এই বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন এখানেই পড়ানো হয় এবং এটা এইচডি হোমিও মেডিকেল একাডেমি শুরু করেছে। এখানের সুবিধা হলো অনলাইনে যেহেতু ক্লাস হয় সেহেতু আপনারা নিজের ঘরে থেকে কিংবা নিজের নিজস্ব এলাকায় থেকে আপনারা ক্লাসটা করতে পারছেন এবং প্রত্যেকটি ক্লাস লাইভ হয় এবং ভিডিও রেকর্ড থাকে। আগামী 1 বছর পর্যন্ত এই রেকর্ডের অ্যাক্সেসটা আপনার কাছে থাকবে। আপনি যখন খুশি সেই ক্লাসটা আবার ঝালাই করতে পারবেন। এটা মূলত ডিএইচএমএস কোর্সের শিক্ষার্থীদের জন্য। আবার অনেকেই আছেন যারা পাশ করে গিয়েছেন কিন্তু মনে হচ্ছে যে আমার হয়তো এই সাবজেক্টটা আবার একটু পড়ে নিলে ভালো হতো কিংবা কিছু সমস্যা রয়ে গেছে, তারাও এখানে ভর্তি হতে পারেন। আমাদের এখন ভর্তি কার্যক্রম চলছে। এই তথ্যটাই আপনাদেরকে দেওয়ার ছিল। এখন আমি আমার ক্লাস শুরু করছি। আমাদের আজকের বিষয় হচ্ছে থার্ড ইয়ারের অবস্টেট্রিক্স। মূলত অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এর অবস্টেট্রিক্স পার্টটা নিয়ে আমি কথা বলবো। আমাদের এবছরের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। সিলেবাসটা যদি আমি একটু রিভিউ করি, এখানে আমি সিলেবাসটা দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আপনারা একটু কথা বলবেন, না হলে একা একা ক্লাস নিতে ভালো লাগে না। তো যারা এখানকার হোমিওপ্যাথি ডিএইচএমএস এর থার্ড ইয়ারের স্টুডেন্ট আছেন তারা জানেন যে আমরা সিলেবাস অলরেডি শেষ করে ফেলেছি। আজকে আমি অস্বাভাবিক গর্ভাবস্থা এই অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। অস্বাভাবিক গর্ভাবস্থা এই জিনিসটা কি? অস্বাভাবিক গর্ভাবস্থা বলতে আমরা যা বুঝি তা হলো গর্ভধারণের সময় যে ধরনের জটিলতা বা সমস্যা দেখা দেয় তাই। স্বাভাবিক গর্ভাবস্থা থেকে যেটা আলাদা এবং জটিলতা এবং সমস্যা থাকবে। আপনারা সবাই জানেন অবস্টেট্রিক্সে আমরা সাধারণত কি নিয়ে পড়ি? অবস্টেট্রিক্সে আমরা পড়ি যে একজন মায়ের গর্ভকাল এবং প্রসূতিকালের অবস্থা নিয়ে এবং ভ্রূণের বা ফিটাসের বলতে পারি আমরা, এই কালটা নিয়েই আমরা অবস্টেট্রিক্সে পড়াশোনা করি। তো অস্বাভাবিক গর্ভাবস্থা এরই একটা অঙ্গ। অস্বাভাবিক গর্ভাবস্থার কিছু উল্লেখযোগ্য অনেকগুলি গর্ভাবস্থা আছে যেগুলিকে অস্বাভাবিক হিসেবে আমরা দেখি। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য যেটা এখন বর্তমান বিশ্বে প্রচুর আকারে দেখা যাচ্ছে, এগুলো হলো একটোপিক প্রেগনেন্সি, যেটা হলো যখন একটা ভ্রূণ ফিটাস যখন জরায়ুর ভিতরে না বাইরে অন্য কোথাও বেড়ে ওঠে,
এটাকে বলি অ্যাক্টোপিক প্রেগনেন্সি। দ্বিতীয়ত আমরা যেটাকে বলতে পারি সেটা হলো গর্ভপাতের ঝুঁকি, থ্রেটেন্ড মিসক্যারেজ। এটা হলো জরায়ু থেকে রক্তপাত হওয়া। 3 নম্বরে আমরা দেখব প্রি অ্যাক্লাম্পসিয়া। প্রি অ্যাক্লাম্পসিয়ার কিছু লক্ষণ থাকে, যেমন উচ্চ রক্তচাপ, হাত পা ফুলে যাওয়া, পানি আসা শরীরে, প্রস্রাবে প্রোটিন দেখা দেওয়া। এগুলো হলো প্রি অ্যাক্লাম্পসিয়ার লক্ষণ, যেটা গর্ভাবস্থায় হতে পারে এবং এটা একটা অস্বাভাবিক গর্ভাবস্থা। 4 নম্বরে আমরা যেটাকে রাখতে পারি সেটা হচ্ছে গ্রোথ রেস্ট্রিকশন, যেটা গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। মোলার প্রেগনেন্সি, 5 নম্বরে আমাদের আছে মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সি হচ্ছে যখন জরায়ুতে আসলে ভ্রূণ থাকে না কিংবা জীবন্ত কোনো ভ্রূণ থাকে না, কিন্তু প্রেগনেন্সির অন্যান্য সকল লক্ষণ দেখা দেয়। প্রিম্যাচিউর লেবার, যখন 37 সপ্তাহের আগেই যখন লেবরের মানে প্রসবের সমস্ত লক্ষণ চলে আসে, সেটাকে আমরা প্রিম্যাচিউর লেবার বলি। মূলত একটা ফিটাস গর্ভে থাকবে 40 সপ্তাহ, এটাই নরমাল। এর 2 সপ্তাহ আগে 2 সপ্তাহ পরে পর্যন্ত নরমাল, মানে 38 সপ্তাহ থেকে 42 সপ্তাহ পর্যন্ত এটাকে নরমাল ধরা হয়। কিন্তু যখন 37 সপ্তাহে অথবা 37 সপ্তাহের আগেই যখন প্রসবের সংকেত পাওয়া যায়, তখন এটাকে আমরা বলি প্রিম্যাচিউর লেবার। এই 6টা অস্বাভাবিক গর্ভাবস্থা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে। অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা আজকাল অনেক বৃদ্ধি পেয়েছে, এখন আমরা খুব দেখতে পাই এই জিনিসটা, অ্যাক্টোপিক প্রেগনেন্সি। কি হয় এটা? এটা হয় যখন প্রেগনেন্সির সমস্ত লক্ষণ প্রথম দিকে থাকে, কিন্তু পরবর্তীতে যখন মায়ের শরীর আরো খারাপ হতে থাকে, তখন পরীক্ষা করলে বোঝা যায় যে এটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি, মানে যখন ভ্রূণ জরায়ুতে না থেকে অন্য কোথাও এটা বড় হতে থাকে, তখন সেটাকে অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলে। এটা একটা খুবই জরুরি চিকিৎসাজনিত অবস্থা, কারণ এতে মায়ের জীবন সংকটাপন্ন হয়ে যায়। কারণ ভ্রূণের স্বাভাবিক জায়গা হলো ইউটেরাস, ইউটেরাসে একটা ভ্রূণ বৃদ্ধি পাবে, সেই পরিবেশ থাকবে। কিন্তু সেটা যদি অন্য কোথাও হয় তাহলে কি সেটা পরিপূর্ণ ভাবে বেড়ে উঠতে পারবে? কখনোই সম্ভব না, আর কোথাও এটা সম্ভব না। তাই এক্ষেত্রে মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, এবং এটা যদি ফ্যালোপিয়ান টিউবে হয়, সাধারণত ফ্যালোপিয়ান টিউবে এটা বেশিরভাগ হয়। এছাড়াও আরো কয়েকটা জায়গা আছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি দেখা দেয়। তো সেই জায়গাটা একসময় কি হবে, ভ্রূণ বড় হতে হতে সেই জায়গাটা রাপচার হয়ে যাবে, ছিঁড়ে যাবে। যখন সেই জায়গাটা ছিঁড়ে যাবে তখন মায়ের জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। এই অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা আমরা একটা আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে খুব সহজেই ধরতে পারি। প্রথম দিকে যখন অ্যাক্টোপিক প্রেগনেন্সির সময়ও প্রেগনেন্সির সমস্ত লক্ষণই দেখা যায়, এমনকি যখন আমরা ইউরিন টেস্ট করব তখন আমরা প্রেগনেন্সির লক্ষণ পাবো, সবকিছু স্বাভাবিক থাকে। কিন্তু যদি এটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়, তবে আস্তে আস্তে মায়ের শরীরে অন্যান্য লক্ষণও দেখা দিবে, যেমন এই যে লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, তলপেটে তীব্র বা ধারালো ব্যথা, হালকা বা ভারী রক্তক্ষরণ, মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, মাথা ঘোরা, বমি ভাব কিংবা দুর্বলতা এগুলো তো সাধারণ প্রেগনেন্সিরই লক্ষণ। তো সেক্ষেত্রে আমরা ভয় পেয়ে যাই না। কিন্তু যখন দেখা যায় তীব্র ব্যথা হচ্ছে পেটে,
এছাড়াও রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ তো প্রেগনেন্সির সময় অবশ্যই একটা ভয়াবহ লক্ষণ। তো তখন যদি টেস্ট করা হয় অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা ধরা পড়ে। জরায়ুতে তখন কোনো ভ্রূণ দেখা যায় না। অন্য জায়গায়, যে জায়গায় অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়েছে সেই জায়গায় ভ্রূণটা দেখা যায়। এই যে এই ছবিটা আমরা দেখলে বুঝতে পারবো। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম ছবি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখেন তো এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এই যে যে জায়গাগুলোতে এই যে এই সবুজ টাইপের এই কালারটা আছে, এই জায়গাগুলিতেই সাধারণত অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়ে থাকে। এই যে ওভারিতে দেখেন, ওভারিতে তো কখনোই ম্যাম স্লাইড প্রেগনেন্সি আবার হওয়ার চলে কথা না। গেছে। আমার এখান থেকে তো সমস্যা নাই আপু, আপনার এখানে সমস্যা আছে কিনা একটু চেক করেন। আর কারো কি এই জি সমস্যা জি হচ্ছে? আসছে। না, আমাদের সমস্যা হচ্ছে না। অনেক সময় নেট প্রবলেম করে একটু। এই যে ওভারিতে তো কখনোই প্রেগনেন্সি হবে না। ওভারি থেকে একটা ওভাম বের হবে, সেটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে যাবে, তারপর এটা নিষিক্ত হবে, তাই না? এগুলো আমরা পড়েছি। তো ওভারিতে অনেক সময় একটা প্রেগনেন্সি হতে পারে। তারপরে এই যে এই জায়গাটা যেখানে ফিমব্রিলা থাকে, সবচেয়ে বেশি হয় এখানে টিউবের মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রেগনেন্সি হয়ে যায়। তারপর এখানেও হতে পারে যে জায়গাটার মধ্যে হচ্ছে, যেখানে জরায়ুতে ঢোকার জায়গাটা ঠিক ফ্যালোপিয়ান টিউব থেকে। আবার এটাও মানে খুব বেশি দেখা যায় যে সার্ভিক্সে হয়ে যায়, জরায়ুর সামনের দিকে সার্ভিক্সে প্রেগনেন্সিটা হয়। এইগুলি সবগুলোই একটোপিক প্রেগনেন্সি, এবং এটা একটা ভয়াবহ অবস্থা, কারণ মায়ের জীবন সংকটাপন্ন হয়ে যায় যদি এটা খুব দ্রুতই, যদি এই টাইপের লক্ষণ দেখা যায় দ্রুতই তাকে একটা আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে খুব সহজেই এটা ধরা যায়। প্রেগনেন্সির সমস্ত লক্ষণ আছে তার, কিন্তু জরায়ুতে কোনো ফিটাস নেই, তখন খুঁজে বের করতে হবে যে এটা কোথায় আছে, ঠিক আছে? এবং অতি সত্বর সেটাকে ঔষধ দিয়ে হোক, ঔষধের মাধ্যমে না হলে সার্জারি করে হোক, সেটাকে বের করে ফেলতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু ভ্রূণটাও বেশি দিন বাঁচবে না, কারণ তার জায়গা সেটা না, এবং মায়েরও সমস্যা। ঠিক আছে, এখন আমরা যাব অ্যাক্টোপিক প্রেগনেন্সির কারণ কি হতে পারে। কারণ হতে পারে আগের পেলভিক বা ফ্যালোপিয়ান টিউব সংক্রান্ত সার্জারি, কোনো সার্জারি হয়ে থাকলে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা পিআইডি, যদি মায়ের কোনো সংক্রমণ থাকে আর কি, হরমোনগত কিংবা জেনেটিক কোনো সমস্যা থাকলে, অথবা এন্ডোমেট্রিওসিস থাকলে। এন্ডোমেট্রিওসিসটা কি? এন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর ভিতরে যে স্তরটা থাকে সেটাকে এন্ডোমেট্রিয়াম বলে। এই স্তরটা যদি জরায়ুর বাইরেও কোনো কারণে, এটা তো একটা রোগ, হ্যাঁ, যে কোনো কারণে হোক জরায়ুর বাইরেও যদি এন্ডোমেট্রিয়ামটা ছড়ায় যায়, তো সেটাই এন্ডোমেট্রিওসিস। তো সেখানে ফিটাসটা এসে, যেহেতু এন্ডোমেট্রিওসিস মানে এন্ডোমেট্রিয়ামেই তার গেঁথে যাওয়ার কথা, তো সে তো আর এটা বুঝে না যে এটা জরায়ুর বাইরে এন্ডোমেট্রিয়াম, সেখানে সে বসে যায়, তখন এটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়ে যায়। তারপরে আমরা আসি চিকিৎসা। এটার চিকিৎসা যদি ওষুধ প্রয়োগ করে এটা ভ্রূণকে বের করে আনা যায় তাহলে করতে হবে, আর না হয় কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, সার্জারিতে যেতে হবে, ঠিক আছে? কারণ টিউব থেকে গিয়ে কিংবা যে জায়গায় সে আছে, ভ্রূণটা আছে যে জায়গায় হয়েছে সেই জায়গাটা রাপচার হয়ে যেতে পারে, কখনোই এটা দেরি করা যাবে না। আমরা কিন্তু কখনোই এইরকম মানে হোমিওপ্যাথি নিয়ে গোড়ামি করব না যে হোমিওপ্যাথিতে ওষুধ খেয়ে সব হয়ে যাবে, সার্জারির প্রয়োজন নাই। অনেক সময় সার্জারির প্রয়োজন আছে। আর আমরা যে পড়ি ডিএইচএমএস কিংবা বিএইচএমএস, এটা কি? ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। যদিও আমাদের কলেজগুলোতে সেই রকম সুবিধা সবখানে
সব কলেজেই আমি বলবো কোথাও আসলে সেই রকম সুবিধা নাই যে আমাদেরকে সার্জারি শেখানো হয়, কিন্তু এটা আমাদের সিলেবাসের পার্ট, এটা আছে, এটা শেখানো দরকার। অনেক ক্ষেত্রেই সার্জারি লাগতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সার্জারিতে যাব। আবার যে ক্ষেত্রে আমরা সার্জারি না করে ওষুধ প্রয়োগে সুবিধা করতে পারবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রোগীকে কষ্ট দিব না, কারণ আমাদের নীতি হচ্ছে বিনা কষ্টে যেন কিংবা কম কষ্টে যেন রোগী আরোগ্য লাভ করতে পারে। ঠিক আছে না? এই ছিল আমাদের একটোপিক প্রেগন্যান্সি। এখন আমরা পরেরটাতে যাচ্ছি, সেটা হলো থ্রেটেন্ড মিসক্যারেজ। কি এটা? এটা হলো গর্ভপাতের ঝুঁকি। মানে গর্ভাবস্থার প্রথম থেকেই আমরা গর্ভবতী মাকে দেখতে পাবো যে তার এমন একটা অবস্থা যে যে কোনো সময় গর্ভপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? জরায়ুর ভিতরে ভ্রূণ থাকবে ঠিকই, কিন্তু তার রক্তক্ষরণ দেখা দিচ্ছে, তার ব্যথা দেখা দিচ্ছে, মানে একটা গর্ভপাতের সম্ভাবনা তৈরি হয়। এটা প্রথম দিকেও হতে পারে, গর্ভাবস্থার 20 সপ্তাহ পর থেকে সাধারণত বেশি হয় এই সমস্যাটা। তো সেই সময় যদি যদি ফিটাস ভালো থাকে, তো মায়ের পরিপূর্ণ বিশ্রাম, পুষ্টিকর খাবার, মানে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদেরকে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। ওষুধ, আমাদের হোমিওতে ওষুধ আছে, আমরা দিতে পারি অবশ্যই। এর লক্ষণ কি? হালকা থেকে মাঝারি ধরনের রক্তক্ষরণ, তলপেটে ব্যথা কিংবা ক্রাম্পিং যেটাকে বলে, পিঠের নিচের অংশে ব্যথা, মানে কি কোমরে ব্যথা। ঠিক আছে? কারণ কি থাকতে পারে? কারণ হতে পারে, একটা কারণ মায়ের কোনো ভ্রূণের কোনো জেনেটিক অস্বাভাবিকতা। দ্বিতীয় কারণ হতে পারে মায়ের হরমোনের সমস্যা। তৃতীয় কারণ হতে পারে ইনফেকশন, মায়ের দেহে কোনো ধরনের ইনফেকশন। 4 নম্বর কারণ হতে পারে জরায়ুর কোনো ধরনের গঠনগত অস্বাভাবিকতা। এছাড়াও আরেকটা কারণ হতে পারে যেটা ধূমপান, মদ্যপান কিংবা অতিরিক্ত স্ট্রেসের কারণে মায়ের সমস্যার কারণে এরকমটা হতে পারে। এটা আমাদের দেশে খুব নর্মাল না হলেও বাইরের দেশে কিন্তু খুব নর্মাল যে মেয়েরাও এই টাইপের লাইফস্টাইল, এই টাইপের জীবনযাপন করে, যে ধূমপান মদ্যপান তাদের জন্য নর্মাল। তো সেই ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থার এই ধরনের গর্ভপাতের একটা ঝুঁকি রয়ে যায়। তো আমাদের করণীয় কি? বিশ্রাম, মাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের করণীয়টা আমাদের বের করতে হবে যে কারণটা খুঁজে বের করার মাধ্যমে, যে কারণটা কি। এখানে এখানে যদি ভ্রূণের কোনো জেনেটিক সমস্যা থাকে, ভ্রূণের কোনো অপরিপক্কতা থাকে, এবং সেটা যদি প্রথম দিকেই ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিএনসি করে নেওয়াটাও ভালোই। কারণ একটা যে অপূর্ণাঙ্গ শিশু কিংবা অসুবিধাযুক্ত শিশু কেউ আশা করেনি। এছাড়াও ওষুধ সেবন করা যেতে পারে। আর পর্যবেক্ষণে থাকতে হবে, মাকে একদম পরিপূর্ণ বিশ্রামে এবং পর্যবেক্ষণে থাকতে হবে পুরো গর্ভকাল সময়টা। এখানে আমি যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমরা আমাদের দেশের যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেলে দেখব গর্ভ ও প্রসবের সময় যে 5টি জটিল অবস্থা এটা এখানে দেওয়া থাকে। এটা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। গর্ভের সময়ও এবং প্রসবের সময়ও যে 5টি জটিল অবস্থা, যেটাকে আমরা সবসময় ভয়ঙ্কর হিসেবেই মাথায় সেট করে রাখবো। কারণ এই সময় অবশ্যই মাকে ওষুধের সাহায্য নিতে হবে এবং পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কি কি 5টা জটিল অবস্থা? রক্তস্রাব, মাথা ব্যথা ও ঝাপসা ব্যথা। কিন্তু নর্মাল মাথা ব্যথা না, নর্মাল মাথা ব্যথার সাথে ঝাপসা ব্যথাটা হয় না। যখন তীব্র মাথা ব্যথা হয় সেটার সাথেই ঝাপসা ব্যথাটা আসে। ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব এবং খিঁচুনি,
এই যে খিচুড়ি এটাকে একলামশিয়া বলে কিন্তু। এবং আমরা যেটা আজকে পড়বো সেটা হলো প্রি একলামশিয়া। একলামশিয়া হওয়ার আগে কতগুলো লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রোগীটার একলামশিয়া হওয়ার সম্ভাবনা আছে। সেগুলোই হলো প্রি একলামশিয়া, যেগুলো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরের টপিকটাই আমাদের প্রি একলামশিয়া। গর্ভাবস্থায় টক্সিমিয়া মানে বিষ দুষ্টতা। আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম, বিষ দুষ্টতা, এটাই কিন্তু টক্সিমিয়া। অনেক সময় অনেক প্রশ্ন অনেক ভাষায় আসতে পারে, এটা বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমরা উত্তর জানি কিন্তু বুঝতে পারি না বলে উত্তরটা লিখতে পারি না। ঠিক আছে, আজকে আমার সাথে যারা উপস্থিত আছেন, আপনারা কি থার্ড ইয়ারের পরীক্ষার্থী কেউ আছেন? একটু উত্তর দিবেন প্লিজ। কোহিনুর আক্তার, আপনি তো আছেন থার্ড ইয়ারের পরীক্ষার্থী। আচ্ছা, পরীক্ষার্থীরা অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই। জি না ম্যাম, আমি নাই, আমি চতুর্থ হচ্ছে। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। কিছু আমার কথা যদি কিছু না বোঝা যায় তাহলে অবশ্যই বলবেন। হ্যাঁ, জি জি। আমরা এখন যাচ্ছি প্রি একলামশিয়ার কি কি লক্ষণ সেটা জানতে। প্রি একলামশিয়াটা সাধারণত গর্ভাবস্থার 20 সপ্তাহের পর থেকে দেখা যায়। এটার প্রধান লক্ষণ হচ্ছে উচ্চ রক্তচাপ এবং তার পরবর্তী লক্ষণ হচ্ছে প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া। ঠিক আছে, আরেকটা লক্ষণ হচ্ছে যে হাত পা মুখে অস্বাভাবিক ফোলাভাব, মানে শরীরে যে পানি চলে আসে গর্ভাবস্থায়, সেটা হলো প্রি একলামশিয়ার লক্ষণ। এছাড়াও আরো লক্ষণ থাকতে পারে মাথা ব্যথা, যা সাধারণত তীব্র ও অবিরাম হতে পারে, চোখে ঝাপসা দেখা, পেটের উপরের ভাগে ব্যথা, বিশেষত ডান পাশে। এগুলো হচ্ছে প্রি একলামশিয়ার লক্ষণ। এগুলি সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদের পেশেন্টকে অবশ্যই সচেতন করতে হবে, জানাতে হবে যে এই টাইপের সমস্যা হলে অবশ্যই আপনারা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা একলামশিয়ার পূর্ববর্তী লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে একলামশিয়া হতে পারে। প্রি একলামশিয়ার কারণ কি হতে পারে? প্রি একলামশিয়ার সঠিক কারণ পুরোপুরি জানা যায়নি, তবে কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে। যেমন প্রথম গর্ভাবস্থা, যদি যমজ কিংবা একাধিক একাধিক ভ্রূণ যদি থাকে, আগের গর্ভাবস্থায় যদি প্রি একলামশিয়ার ইতিহাস থাকে, যদি গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ, কিডনি রোগ বা ডায়াবেটিসের ইতিহাস থাকে, যদি গর্ভবতীর মায়ের ওজন খুব বেশি থাকে, গর্ভবতী মায়ের বয়স যদি 40-এর বেশি অথবা 18 বছরের কম থাকে। এখানে প্রি একলামশিয়া লক্ষণগুলো দেখুন যে যদি প্রেশার উচ্চ রক্তচাপ থাকে প্লাস যদি প্রস্রাবের সাথে প্রোটিন যায়, এটা আমরা প্রস্রাবের একটা রুটিন চেক আরএমই যেটা, সেটা করলেই পাবো, তাহলে প্রি একলামশিয়া হবে। আর সিভিয়ার প্রি একলামশিয়া কি, যদি উচ্চ রক্তচাপ থাকে এবং এর সাথে যদি এই ডেঞ্জার সাইন গুলোর কোন একটা সাইন থাকে, তাহলে এটা সিভিয়ার প্রি একলামশিয়া। কি কি সাইন? এই যে আমরা একটু আগে পড়লাম, মাথা ব্যথা, ঝাপসা দেখা, উপরের পেটে ব্যথা, বিশেষ করে ডান দিকে, সেটা হলো প্রি একলামশিয়া মানে সিভিয়ার প্রি একলামশিয়ার লক্ষণ। এরপর একলামশিয়া আসতে পারে, যেটা খিচুড়ি। ঠিক আছে, প্রি একলামশিয়া হলে আমরা কি ব্যবস্থাপনা দিব? যদি রক্তচাপের কারণে হয়, অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে।
মানে এই প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ চলে যাবে, এটাই নিশ্চিতভাবে বলা যায়। এর মধ্যে এটা আরোগ্য হওয়ার না। এরপর আমরা যে বিষয়টা নিয়ে পড়বো এটাকে বলে IUGR। IUGR হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। মানে ইউটেরাসের ভিতরে যে ভ্রূণের যে গ্রোথটা হবে সেটা তুলনামূলক কম হয়, স্বাভাবিক থাকে না। এটাই হলো গ্রোথ রেস্ট্রিকশন। যে কোনো কারণেই হোক, যদি মায়ের ওজন সেই তুলনায় বাড়তে না থাকে তখন আমরা টেস্ট করব, এবং যদি টেস্ট করে পাই যে আসলে মায়ের ওজন বাড়ছে না কারণ ভ্রূণের ওজন বাড়ছে না, এটা দুই ধরনের হতে পারে। একটা হলো সিমেট্রিক IUGR আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক IUGR। সিমেট্রিক IUGRটা কি? যখন ভ্রূণের সমস্ত শরীর সমান হারে বৃদ্ধি পায় কিন্তু স্বাভাবিকের চেয়ে ছোট থাকে, সেটা হলো সিমেট্রিক। অ্যাসিমেট্রিকটা কি? যখন শিশুর মাথা এবং মস্তিষ্ক স্বাভাবিক থাকে কিন্তু শরীরের অন্যান্য অংশ, যে কোনো অংশ কিংবা সারা শরীর মাথা এবং মস্তিষ্ক ছাড়া যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় না, যতটুক স্বাভাবিক হার ততটুক বৃদ্ধিপ্রাপ্ত হয় না, তখন এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক IUGR। কারণ কি হতে পারে? কারণ হতে পারে প্রথমেই প্লাসেন্টার সমস্যা। কারণ প্লাসেন্টার কাজ ফিটাসকে পরিপূর্ণ মানে পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা। মায়ের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন প্লাসেন্টা ফিটাসকে সরবরাহ করবে। যদি প্লাসেন্টার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে IUGR হতে পারে। এছাড়া মায়ের যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, হৃদরোগ, অপুষ্টি, ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন, এই জাতীয় যে কোনো সমস্যা যদি মায়ের থাকে, মায়ের অপুষ্টি থাকলে সেক্ষেত্রে তো প্লাসেন্টা ঠিক থাকলেও ফিটাসের অপুষ্টি হতেই পারে, তাই না? এছাড়াও হতে পারে ফিটাসের কোনো সমস্যা, যেমন জেনেটিক ত্রুটি থাকতে পারে। এছাড়াও যে কোনো ধরনের সংক্রমণ থাকতে পারে, যেমন রুবেলা ভাইরাস। এই টাইপের কিছু কিছু ভাইরাস আছে যেটা মাকে যদি আক্রমণ করে সেটা গর্ভাবস্থায় ফিটাসকেও আক্রমণ করে, এবং এদের কারণে এই সংক্রমণের কারণে এই সমস্যাটা হতে পারে। এছাড়া আরেকটি কারণ হতে পারে, সেটা হলো যমজ বা একাধিক গর্ভধারণ। যদি যমজ শিশু হয় সেক্ষেত্রে পুষ্টি এবং অক্সিজেন সেটা ভাগাভাগি হয়ে যায়, এক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে। এর লক্ষণটা কি? গর্ভাবস্থার শিশুর আকার মায়ের গর্ভাবস্থার সময়ের তুলনায় ছোট মনে হওয়া। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা শিশুর বৃদ্ধির হার নির্ণয় করতে পারবো। ডপলার আল্ট্রাসাউন্ড দিয়ে প্লাসেন্টা ও ভ্রূণের রক্ত প্রবাহ পরীক্ষা করা। ডপলার আল্ট্রাসাউন্ডটা কি? এটা কি আপনারা কেউ আমাকে বলতে পারবেন? আমি বলে দিচ্ছি। আল্ট্রাসাউন্ড মানে তো আমরা বুঝি যেটা, কিন্তু ডপলার আল্ট্রাসাউন্ড হচ্ছে আল্ট্রাসাউন্ডেরই আরেকটা ভাগ, যেটাতে ধমনী দেখা হয়, শিরা, ধমনী এগুলি দেখা হয়, যেখানে আমরা প্লাসেন্টাটাকে দেখতে পারি, কিংবা হার্টেরও করা হয় ডপলার আল্ট্রাসাউন্ড, যে রক্ত প্রবাহটা ঠিক আছে কিনা, রক্ত প্রবাহটা কেমন, এটা রেশিওটা কেমন, এগুলি দেখার জন্য ডপলার আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। তো সেটা দিয়ে আমরা দেখতে পারি যে আসলে সমস্যাটা কোন জায়গায়।
কেন এই সমস্যাটা হচ্ছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি মায়ের দিক থেকে কারণ থাকতে পারে, যে কারণে প্লাসেন্টা থেকে ঠিক মতো প্রবাহ হচ্ছে না এবং IUGR এর সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর ব্যবস্থাপনা আমরা কি করতে পারি? নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, কেন এই সমস্যাটা হচ্ছে তা খুঁজে বের করতে হবে। মায়ের পরিপূর্ণ বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে, যে কারণটা বের করে, এক একজনের ক্ষেত্রে এক এক কারণ হতে পারে, তো সেই কারণ বের করে সেটার চিকিৎসা করতে হবে। আর যদি খুব বেশি ঝুঁকি হয়ে যায় তবে প্রসবের সময়ের আগেই প্রসব করিয়ে ফেলতে হবে যদি ফিটাসের জীবনের ঝুঁকি হয়ে যায়। এরপর আমরা আসবো মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সি হচ্ছে একটি বিরল রোগ। এটা একটা অস্বাভাবিক গর্ভাবস্থা, যেখানে কি হয়, জরায়ুতে অস্বাভাবিক টিস্যুর বৃদ্ধি ঘটে। সেখানে ভ্রূণ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সিস্ট হিসেবে গর্ভভ্রূণ যেটা আছে প্লাসেন্টার অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। যদি ভ্রূণ থেকেও থাকে তবে সেটা কিন্তু মোলার প্রেগনেন্সিতে সেই ভ্রূণ বেশি দিন বাঁচে না। মোলার প্রেগনেন্সি প্রধানত দুই ধরনের। কি? একটা হচ্ছে কমপ্লিট মোল আর একটা পার্শিয়াল মোল। কমপ্লিট মোল প্রেগনেন্সিতে কোনো ভুল থাকে না, কোনো ভ্রূণ থাকে না, অর্থাৎ কোনো ফিটাস থাকে না, শুধু প্লাসেন্টা থাকে এবং সেটা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পার্শিয়াল মোলার প্রেগনেন্সি হচ্ছে যেখানে অস্বাভাবিক একটি ভ্রূণ থাকে এবং সেটি সাধারণত বেশি দিন বেঁচে থাকে না। ভ্রূণের সাথে স্বাভাবিক ও অস্বাভাবিক টিস্যুর কিছু মিশ্রণ থাকে। মোলার প্রেগনেন্সির লক্ষণ কি কি? গর্ভাবস্থার প্রথম দিকে অতিরিক্ত রক্তক্ষরণ, প্রচন্ড বমি ও মর্নিং সিকনেস, জরায়ুর স্বাভাবিকের চেয়ে দ্রুত বেড়ে ওঠা, হরমোন HCG এর মাত্রা অস্বাভাবিকভাবে বেশি হওয়া। প্রথম দিকে মোলার প্রেগনেন্সিতে প্রথম দিকে নর্মাল কিছু যেগুলি বমি, মর্নিং সিকনেস, মাথা ঘোরানো, যেটা প্রেগনেন্সির স্বাভাবিক লক্ষণ সেগুলি থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় রোগী খুব বেশি অসুস্থ হয়ে পড়ছে, রক্তক্ষরণ দেখা যায়, তখন ধরা পড়ে, মানে আল্ট্রাসোনোগ্রাম করলে বোঝা যায় যে এটা মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সির কারণ হতে পারে ডিম্বাণু এবং শুক্রাণুর জেনেটিক কোনো সমস্যা, যার কারণে ভ্রূণটা গঠনে ব্যাহত হয় এবং প্লাসেন্টাটাও গঠনে ব্যাহত হয়, অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়। এই যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা মোলার প্রেগনেন্সির একটা চিত্র। যখন নর্মাল প্রেগনেন্সি হয় তখন এরকম ইউটেরাসে যে ছোট্ট একটা জাইগোট যে শুরু হয় আর কি ফিটাসের বৃদ্ধি, আর মোলার প্রেগনেন্সিতে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে টিস্যুগুলো, বাড়তে বাড়তে এরকম সব পুরো ইউটেরাস ভরে যায়, অস্বাভাবিকভাবে পেট ফুলে উঠে গর্ভবতী মায়ের। তখন এটা আল্ট্রাসোনোগ্রাম করলে ধরা পড়ে যে এটা মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সির চিকিৎসা হলো এই সব টিস্যুগুলোকে ইউটেরাস থেকে সরাতে হবে। এর সাধারণত ডিএনসি করা হয়, ডিএনসির মাধ্যমেই এই টিস্যুগুলোকে সরাতে হয় এবং চিকিৎসারও প্রয়োজন হয় যেন পুনরায় এই অস্বাভাবিক কোষগুলো বৃদ্ধি না পায় ইউটেরাসে, সেই জিনিসটা খেয়াল রাখতে হয়। এরপর আমরা আসবো প্রিম্যাচিউর লেবার।
যখন গর্ভাবস্থার 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই প্রসবের সংকেত পাওয়া যায়, তখন সেটা হলো প্রিম্যাচিউর লেবার। কারণ আমরা জানি যে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল সময় যখন ফিটাস ইউটেরাসে থাকবে। এর 2 সপ্তাহ আগে এবং এর 2 সপ্তাহ পর পর্যন্ত নর্মাল। কিন্তু যদি 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায় কিংবা শুরু হওয়ার কোনো ইঙ্গিত দেখা দেয়, সেটা প্রিম্যাচিউর লেবার। এই প্রিম্যাচিউর লেবারকে এখন প্রি টার্ম বার্থ বলা হয়। প্রিম্যাচিউর লেবার হলে শিশু স্বাভাবিক সময়ের চেয়ে আগে জন্ম নেয় এবং এ কারণে শিশুর স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন শ্বাসকষ্ট কিংবা অন্যান্য জটিলতাও থাকতে পারে। লক্ষণ কি হবে প্রিম্যাচিউর লেবারে? যেটা প্রসবের নর্মাল লক্ষণ সেটাই থাকবে, যে মিউকাস প্লাকটা ঢুকে যাবে, জরায়ু সংকোচন শুরু হয়ে যাবে, হ্যাঁ, ব্যথা থাকবে, অ্যামিউনিটিক স্যাকটা ফেটে যেতে পারে, পানি ভাঙা শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে? তো প্রিম্যাচিউর লেবারের কারণ কি কি হতে পারে? যদি আগে প্রিম্যাচিউর লেবারের ইতিহাস থাকে, যদি যমজ বাচ্চা কিংবা একাধিক ভ্রূণ থাকে, তো সেক্ষেত্রে প্রিম্যাচিউর হতে পারে। জরায়ুর বা সার্ভিক্সের যদি গঠনগত কোনো সমস্যা থাকে, কোনো ইনফেকশন যদি মায়ের শরীরে থাকে, কিংবা অ্যামিউনিটিক ফ্লুইড যদি কোনো কারণে বেড়ে যায়, মায়ের যদি ধূমপান, মদ্যপান কিংবা ড্রাগ সেবনের কোনো ইতিহাস থাকে, মায়ের যদি উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিসের ইতিহাস থাকে, এর চিকিৎসা কিংবা ব্যবস্থাপনা কি হতে পারে? প্রথমত আমরা চেষ্টা করব যে পরিপূর্ণ প্রসব বেদনা শুরু না হোক। সেটা মাকে বিশ্রাম নিলে যদি হয় তা হতে পারে, কোনো ওষুধ প্রয়োগ করলে যদি হয় তা হতে পারে। যে আমরা চেষ্টা করব যেন পরিপূর্ণ প্রসব বেদনা শুরু না হোক। যখন সময় পরিপূর্ণ হবে তখন যেন প্রসব বেদনাটা শুরু হয়। তো অনেক সময় দেখা যায় যে এটাতে আসলে কোনো ফলাফল বয়ে আনে না, যেমন প্রিম্যাচিউর বেবির ক্ষেত্রে সেই বাচ্চাটাকে ঠিক মতো যত্ন নিলে, যেহেতু তার পূর্ণাঙ্গ গঠন ততদিনে সম্পূর্ণ হয়ে যায়, সেহেতু যত্ন নিলে সেই বেবিটাকে বাঁচানো সম্ভব। যদি প্রিম্যাচিউর লেবারের সম্ভাবনা দেখা দেয়, চিকিৎসক চেষ্টা করবেন প্রসব বিলম্বিত করতে, যাতে শিশু আরো উন্নত বিকাশের সময় পায়। তবে কখনো কখনো প্রিম্যাচিউর প্রসব করানোই মায়ের এবং শিশুর স্বাস্থ্যের জন্য ভালো। তো এক্ষেত্রে ঝুঁকি না নিয়ে প্রিম্যাচিউর লেবার শুরু হয়ে গেলে সেটা কন্টিনিউ করাই আমাদের দায়িত্ব থেকে যায়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা বুঝতে পারলাম যে অস্বাভাবিক গর্ভাবস্থা কি কি হলে হয় এবং সেগুলি আমরা কিভাবে মেনটেন করতে পারি। অবশ্যই আমাদের এগুলি স্বাস্থ্য সচেতনতার বিষয়, এগুলি সবাইকে জানতে হবে এবং সেই মতে রেডি থাকতে হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।